মন্দির উদ্বোধন হবে আগামীকাল, তার আগে আজকে কন্যাহুতি তিনি দিয়েছেন। দেখুন, কালীঘাটের মা কালী অনেকদিন আগেই তৃণমূল কংগ্রেসের ফাইল ছেড়ে দিয়েছে। তারপরে উনি গিয়েছিলেন জগন্নাথ দেবের কাছে পুরীতে। জগন্নাথ দেবও বলে দিয়েছেন আপনাদের যত কেসই নেওয়া সম্ভব। এখন শেষ পর্যন্ত জগন্নাথ দেবকে মাসির বাড়ি থেকে টেনে বঙ্গোপসাগরের কিনারে নিয়ে আসার একটা চেষ্টা হচ্ছে। ভালো, তবে বিষয়টা কি, মানুষের দেহ করের টাকা খরচা করে কিছু হিন্দুদের মনের মধ্যে আস্থা ফেরানো যে আমি এদিকেও আছি, আমি ওদিকেও আছি, আমি ধর্মেও আছি, জিরাপেও আছি, এটা কতদিন চলবে? এভাবে কি কোনো পূজা অর্চনা হয়? তিনি শুনলাম পূর্ণাহুতি দিয়েছেন। তিনি যদি ওই সেগ্রিগেশনটা করে দিতেন না যোগ্য অযোগ্যদের, ওর থেকে বড় পূর্ণাহুতি আর কিছু হতে পারত না। পশ্চিমবঙ্গের অজস্র মেধাসম্পন্ন ছেলেমেয়ে প্রতারিত হতো না, এতগুলো সংসার হতো না। আপনারা সমালোচনা করছেন। না, আমরা তো কোনো পুজোর সমালোচনা করছি না। মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের মন্দির অবশ্যই তিনি প্রতিষ্ঠা করতে পারেন, কোনো বাধা নেই। তিনি ফান্ড রেজ করুন, তার দল তো তাকে বিরাট জনপ্রিয় নেত্রী বলে মনে করেন, মানুষের কাছ থেকে চাঁদা তুলুন। তৃণমূল কংগ্রেসের তো এত টাকা, এক একজন মন্ত্রী যে ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করেছে তারাও যথেষ্ট অর্থবান, ধনবান, আর প্রত্যেকেই তো বড় বড় নাকি ব্যবসা, সব বনেদি বড় লোক। আমরা তো বনেদি গরিব, আমরা সেটা বলতে পারি না। বিষয় হচ্ছে সকলের কাছ থেকে টাকা পয়সা নিয়েই তো এটা করতে পারতেন। এই 300 কোটি টাকা না কত খরচা হচ্ছে, কিন্তু মানুষের দেহ করের টাকা। এই টাকায় তো অনেক গরিব মানুষের উপকার করা যেত, অনেকগুলো স্কুলের শিক্ষক নিয়োগ করা যেত, সেটা তো করেনি। সুতরাং এইভাবে পূজার্চনা হয় না, এভাবে ধর্মাচরণ হয় না। পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য আজকে জগন্নাথ দেবকে ওখানে টেনে নিয়ে আসা হয়েছে। তবে এই জগন্নাথ দেবও তৃণমূলকে পার করাতে পারবে না। বঙ্গোপসাগরের কাছে নিয়ে এসছে, এই জগন্নাথ দেবই ধাক্কা দিয়ে ফেলে দেবে। শ্রমিকদের কথা বলেন, রাজনীতিতেও বলেন, হিন্দুদের জন্য বাংলাতেও আপনারা স্মরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে হিন্দুদের জন্য মন্দির গড়া 2026-এ আপনাদের জন্য ধাক্কা না? আমরা যে হিন্দুর কথা বলি সেখানে কোনো মসজিদ মন্দিরের সম্পর্ক নেই। আমরা যেটা বলি সেটা হচ্ছে একটি ভারতীয় জীবনধারা, একটা বহমানতা, একটা বহুত্ববাদ, যত মত তত পথে, এবং সেটাকে যদি লালন পালন করতে হয় তাহলে তার জন্য একটা শক্তিশালী ভূখণ্ডের প্রয়োজন। সেই ভূখণ্ডটাকে আমরা সুরক্ষিত রাখি। এর সঙ্গে কোথাও ধর্মাচরণের পুজোর অঞ্জলি দেওয়া বা কোনো জায়গায় নামাজ আদা করা কোথাও কোনো সম্পর্ক নেই। যখন আপনি কথা বলছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 3 ডিফেন্স স্টাফ, রাজনাথ সিং, দীর্ঘ একটা বৈঠক চলছে সেখানে। এক্সপেক্ট করা হচ্ছে কোনো কড়া জবাব পাকিস্তানের জন্য রাখা হচ্ছে, যেটা প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন, তার মন কি বাতেও বলেছেন, বিহারি জনসভাতেও বলেছেন যে যারা এই ধরনের সন্ত্রাসবাদকে মদত দেয় বা সন্ত্রাসবাদ ভারতে ছড়ায় তারা কিন্তু কল্পনাও করতে পারবে না যা জবাব তারা এবার পাবে। দেখুন, জল মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে। সারা দেশের মানুষের আস্থা নরেন্দ্র মোদীর উপরে আছে। নরেন্দ্র মোদী কোনো দুর্বল চিত্রের মানুষ নয়। একটা সময় ছিল আমাদের সেনাবাহিনীর মাথা কেটে ফেলে দিয়ে গেলে আমরা আন্তর্জাতিক আইনায় গিয়ে প্রতিবাদ করে সেটাকে রেজিস্টার করাতাম। আর আজকের নতুন সরকার, নতুন ভারত, নরেন্দ্র মোদীর সরকার প্রত্যাঘাত করে, ভিতরে ঢুকে গিয়ে এলওসি পার করে তার জবাব দিয়ে আসে। কিন্তু এবারে পাকিস্তান যা করেছে তার উপযুক্ত জবাব সন্ত্রাসবাদকে নির্মূল করবার জন্য এবং সন্ত্রাসবাদের মদতদাতাদের উপযুক্ত শিক্ষার জন্য যা করার সেটা ভারত সরকার করবেই, এবং এই বিশ্বাস দেশের মানুষের আছে, কারণ প্রধানমন্ত্রীর উপর তাদের আস্থা আছে। আপনি প্রধানমন্ত্রীর কথা বলছেন, কংগ্রেসের তরফ থেকে একটা ছবি টুইট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে কি মাথাটা নেই, পুরো বডিটা রয়েছে এবং বলা হয়েছে গায়েব। খুব সম্ভবত প্রধানমন্ত্রীকে এই পরিস্থিতিতে তিনি যে গায়েব হয়েছেন এটা তারা দেখা যাচ্ছে। সর্দার বল্লভভাই প্যাটেলের কংগ্রেস আজ রাহুল গান্ধীর কংগ্রেস, গজবাহীন, কার্যত পরোক্ষভাবে পাকিস্তানকে খুশি করা। এদের বিবৃতি, এদের কার্টুন, এদের সোশ্যাল মিডিয়ার পোস্ট তো পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় স্থান পায়। পাকিস্তান টিভি তো সারা দিনব্যাপী এই ধরনের নেতার বিভিন্ন উক্তি নিয়ে তারা শো করে টেলিভিশন।
এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। আসলে কংগ্রেসকে নিয়ে বা কংগ্রেসের কোনো পোস্টকে নিয়ে এই মুহূর্তে দেশের মানুষ খুব একটা চিন্তা করছে না। কংগ্রেস এখন নজির। কংগ্রেস তো বলছে কি একটা স্পেশাল সেশন ডাকা হোক ডিসকাশন করার জন্য, রাহুল গান্ধী চিঠি লিখেছেন, মল্লিকার্জুন খড়গে প্রধান থেকে চিঠি লিখেছেন। কংগ্রেস ভারতবর্ষের বিরোধী দল, তারা যে কোনো অবস্থায় চিঠি লিখতে পারে, অনুরোধ জানাতে পারে, কিন্তু কংগ্রেস তো সেনাবাহিনীর ওপরেই কোনো ভরসা রাখে না। সার্জিক্যাল স্ট্রাইকের সময় তারা ভারতীয় সেনাদের সম্পর্কে প্রশ্নচিহ্ন তুলেছে। বিভিন্ন সময় ভারতীয় সেনাকে যারা প্রফেশনাল আর্মি বলে, তো তারা এই পরিস্থিতিতে বিশেষ অধিবেশন ডেকে কী আলোচনা করবে, এর খুব একটা প্রয়োজনীয়তা আছে বলে দেশের মানুষও মনে করছে না, সরকার মনে করছে কিনা আমার জানা নেই। তবে আমি এটা বিশ্বাস করি, একজন কর্মী হিসেবে এবং এই দলের একজন সাংসদ হিসেবে উপযুক্ত সময় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, সেটা সারা পৃথিবীও জানে, পাকিস্তানও জানে এবং ভারতবর্ষের মানুষও বিশ্বাস করে। আপনি যখন একজন পাকিস্তানি প্যারা কমান্ডো হাসিন মুসা তার স্টেজ সামনে এসেছে এবং তাকে আইএসআই লস্করে তৈবাতে পাঠিয়েছে। তো এর ফলে পাকিস্তানের যোগ আরও স্পষ্ট হয়ে গিয়েছে। এটা পাকিস্তানের যোগ স্পষ্ট, এটা নতুন করে প্রমাণ করবার কোনো প্রয়োজন নেই। পাকিস্তান একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র, আমরা দীর্ঘদিন ধরে সারা বিশ্বের কাছে এটাই বলছি, যেটা ঘোষণা হওয়া দরকার। পাকিস্তানের নেতা, পাকিস্তানের মন্ত্রী, তিনি তার সাক্ষাৎকারে বলছেন, হ্যাঁ আমরা লস্করে তৈবার জন্য আমাদের জমি ব্যবহার করা হয়েছে। তো পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেয়, ওটা কোনো দেশই নয়। একটা সৈন্যবাহিনী শাসিত মুষ্টিমেয় মানুষ, যেখানে কোনো গণতন্ত্র নেই, 5 বছর একটা সরকার টিকতে পারে না, নির্মম অমানবিক অত্যাচার চলেছে, নৃশংস অত্যাচার চলেছে বালুচদের ওপরে, সিন্ধ প্রবাসীদের ওপরে। তার জন্য পাকিস্তানি নিজে ভেঙে 4 টুকরো হয়ে যাচ্ছে। পাকিস্তানকে নতুন করে ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাংলার একটি ছেলে বিএসএফ জওয়ান, তিনি আটকে রয়েছেন, 6 দিন পার হয়ে গিয়েছে। তার স্ত্রী সুরাহা চাইছেন, অন্তঃসত্ত্বা স্ত্রী, তিনি পাঠানকোট দিয়েছেন, সুরাহা না হলে দিল্লিও আসবেন বলছেন। এর সমাধান কী? দেখুন, বিএসএফের যিনি ডিজি, তার সঙ্গে আমারও কথা হয়েছে, একাধিকবার কথা হয়েছে। সরকার সাধ্যমতো চেষ্টা করছে, কূটনৈতিক আলাপচারিতা যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যেতে পারে সেটা করা হচ্ছে ভারতের পক্ষে। কিন্তু এই পরিস্থিতি তো স্বাভাবিক নয়। তো এই পরিস্থিতির মধ্যে কিছুটা স্নায়ুযুদ্ধও আছে, কিছুটা পাকিস্তানের অস্বাভাবিক তাদের যে মনোবৃত্তি, সেটা হতাশা থেকেই হোক আর হিংসা থেকেই হোক, সেটাও কাজ করছে। কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা তাকে সব ভালোভাবে নিয়ে এখানে ফিরিয়ে নিয়ে আসবো। তিনি ভালো আছেন, সুস্থ আছেন, তার উপরে কোনো মানসিক বা শারীরিক নির্যাতন হচ্ছে না। তার পরিবারের সঙ্গেও আমাদের কথা হয়েছে, তার বাবার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছে, তিনি তারাও যোগাযোগ রাখছে, তবে আমরাও চিন্তায় রাখলাম।